প্রণাম নিবেদন করে কিছু কথা, এত কথা বলে গেছে আর খুব বেশি বিষয় কিছু করে নেই। আমার জন্য পুরো শব্দ ভান্ডার ফাঁকা করে দিয়ে গেলেন। আসলে মানুষের জীবন যেমন একটা চলমানতার মধ্যে দিয়ে চলে, একটা রেখা অঙ্কন করতে করতে সে চলে, মানুষের কর্ম কিন্তু তাই। এই জীবনকে অনুসরণ করতে করতেই তার কর্ম এগিয়ে চলে। সংগ্রামী যৌথ মঞ্চকে যদি একটা সজীব কোন জীবন হিসেবে কল্পনা করেন, আপনি দেখতে পাবেন যে তার পিছনে পিছনে যে কর্ম তার পিছনে ধাবমান হয়েছে। মহাকাশে যখন কোনো জেট প্লেন উড়ে যায় তখন তার পিছনে যে রেখা এঁকে দিয়ে যায়। আমাদের এই বঞ্চনার কালো আকাশে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের বিগত 1 বছর 2 মাসের পথ চলাটা ঠিক সেই রকম ভাবেই একটা রেখা অঙ্কন করে দিয়ে চলেছে। শুরু করেছে, সে কিন্তু চলছে। আমার মনে হয় যে তার চলা কোনোদিন থামবে না। যতদিন মানুষের বঞ্চনা থাকবে, আমি শুধুমাত্র সরকারি কর্মচারীর কথা উল্লেখ করলাম না, ততদিন এই লড়াই দলীয় রাজনীতির পতাকা তলের বাইরে বেরিয়ে এই লড়াই জারি থাকবে। কথাটা হলো যে দলীয় রাজনীতির পতাকা তলের বাইরে বেরিয়ে কেন? ধরুন, এখন যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করা হয় যে সারা দেশের মধ্যে কোথাকার কর্মচারীরা সব থেকে বেশি বঞ্চিত, স্থায়ী বলুন অস্থায়ী বলুন, উত্তরটা কি হবে আপনাদের কাছ থেকে চাইছি? আচ্ছা, কোন রাজ্যে শ্রমিকদের ন্যূনতম মজুরি সব থেকে কম গোটা দেশের মধ্যে? তাহলে বলুন তো। আচ্ছা, মানে দেশের মধ্যে সব থেকে কোন রাজ্যে কর্মচারী এবং শ্রমিক সংগঠনের সংখ্যা সব থেকে বেশি? সর্বত্রই যদি পশ্চিমবঙ্গ হয়ে থাকে, তাহলে বঞ্চনা মুক্তি হয়নি কেন? এই প্রশ্নটাই আজকে 1 বছর 2 মাস পরে দাঁড়িয়ে আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কর্মচারী সংগঠনকে করছি এই মঞ্চে দাঁড়িয়ে, যে তাহলে আপনারা মেনে নিন যে পশ্চিমবঙ্গের কর্মচারী তিনি স্থায়ী হন, তিনি অস্থায়ী হন, তিনি কোনো কারখানায় কাজ করুন অথবা মাঠে কোনো লেবারের কাজ করুন, তার শ্রমের সঠিক মূল্যমানের জন্য আপনারা আন্তরিকভাবে লড়াইটা করেননি বলেই পশ্চিমবঙ্গের স্থায়ী কর্মচারীরা যেমন ভারতবর্ষের অন্যান্য প্রদেশের মতো কোনোদিনই স্বাধীনতার পর থেকে এআইসিপিআই মেনে মহার্ঘ ভাতা পায়নি। আমি যে কথাগুলো বলছি সে কথাগুলো তথ্যভিত্তিক কথা। পশ্চিমবঙ্গের ন্যূনতম মজুরি প্রায় অধিকাংশ সময় গোটা ভারতবর্ষের নিরিখে নিম্নতম স্থানে অবস্থান করেছে। কেন? পশ্চিমবঙ্গে কি দ্রব্যমূল্য বৃদ্ধির হারটা দেশের অন্যান্য জায়গার থেকে কম? তথ্য বলছে যে বিগত 5 বছরে সারা দেশের যে দ্রব্যমূল্য বৃদ্ধির হার তার থেকে পশ্চিমবঙ্গের দ্রব্যমূল্য বৃদ্ধির হার বেশি। তার সাথে পাল্লা দিয়ে দাঁড়িয়ে সাজুজ্যরতে কেন পশ্চিমবঙ্গের মানুষের তার শ্রমের সঠিক মূল্যটা সঠিকভাবে পুনর্মূল্যায়ন হবে না? এবং সেখানে দাঁড়িয়ে বিগত 12 বছরে কোন কর্মচারী ইউনিয়ন, কোন শ্রমিক ইউনিয়ন কোন আন্দোলন করেছে? কোন আন্দোলন আপনাদের মনে আছে? দাগ কাটার মতো, যাতে করে স্থায়ী কর্মচারীরা তাদের ডিএর দাবিটাকে সরকারের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আনতে পেরেছে সংগ্রামী যৌথ মঞ্চের পূর্বে? কোন আন্দোলনের কথা মনে আছে যেখানে অস্থায়ী কর্মচারীদের কথা খুব জোরদার করে বলা হয়েছে? উদাহরণ পাবেন না। উদাহরণ যদি খুঁজতে হয় তাহলে এই সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনটাকেই আপনাকে উদাহরণ হিসেবে রাখতে হবে। অনেকে প্রশ্ন করছে যে সংগ্রামী যৌথ মঞ্চ এখন আর অরাজনৈতিক নেই। যারা প্রশ্নটা করছে একটু তলিয়ে দেখুন, তাদের ব্যক্তিগত রাজনৈতিক পরিসরটা দেখুন, দেখবেন যে কোন একটা বিশেষ রঙে তিনি নিজেকে রাঙিয়ে নিয়েছেন। একটা গ্লাসের মধ্যে যদি একটা লাল আলতা ফেলে দিই,
সেই গ্লাসটাকে যেদিক থেকেই দেখবেন আপনি লালই দেখতে পাবেন, কিন্তু বা সেই গ্লাসের ভিতর থেকে আপনি যে বর্ণটি দেখবেন আপনি সে একটা নির্দিষ্ট রঙে দেখতে পাবেন। সেই সব বন্ধুদের কাছে করজনীয় অনুরোধ যে দয়া করে আপনার ব্যক্তি সত্তার রাজনৈতিক চশমাটাকে আগে ফেরত দিন, সরিয়ে আপনি রাখুন, কোনো অসুবিধা নেই, কিন্তু যখন সংগ্রামী যৌথ মঞ্চকে দেখবেন তখন সেই চশমাটা পরে দেখবেন না। আপনি তথ্য দিয়ে দেখান যে সংগ্রামী যৌথ মঞ্চের মধ্যে কোথায় রাজনৈতিক অনুপ্রবেশ ঘটেছে। আপনি বলবেন যে প্যালেস্টাইনের মানুষের মৃত্যু নিয়ে তো আমরা কথা বলছি না। আপনি বলবেন যে ফ্রান্সের লোকটা ঠিক মতো বেতন পাচ্ছে না, সেটা নিয়ে তো আপনারা পথে নামেননি। আমরা করজনে বলি যে সবকিছু থেকে আমরা নিয়ে রাখি, তার কারণ ফ্রান্সের একজন শ্রমিক যে বেতনটা পান সেটা ভারতবর্ষের একজন শ্রমিকের কাছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের কাছে ওটা সুদূর গ্রহের বাসিন্দাদের মতোই, যেটা যেখানে কোনদিন পৌঁছাতে পারা সম্ভব নয়। সুতরাং আপনি আগে নিজের অন্ধকারটাকে দূর করুন, তারপর অন্য অন্ধকার দূর করার ঠিকানা নেই। ঠাকুরের কাছে একবার বঙ্কিমচন্দ্র গিয়েছিলেন, বলেছেন যে আচ্ছা মানব জীবনের উদ্দেশ্য কি? কিন্তু ঠাকুর রামকৃষ্ণদেবের কথা বলছি, বলছি কেন? মানে খাদ্য আর মানে বেঁচে থাকা আর কাম, বলছে তাহলে আপনার সাথে পশুর তফাৎ কি? বলছি এই জ্ঞান নিয়ে, এই বোধ নিয়ে আপনি জগৎ উদ্ধারের চেষ্টা করছেন, আগে নিজেকে উদ্ধার করুন, তারপর জগৎ উদ্ধার করবেন। কথাটা তো সত্য কথা যে আপনার নিজের ঘরের অন্ধকার দূর করার ক্ষমতা নেই। আমাদের কর্মচারী সংগঠনের মিছিলে গিয়ে আমরা দেখি ব্রাজিলের শ্রমিকটা মূল্য পাচ্ছে না। আরে বাবা, আপনি আপনার পিছনে যে মানুষগুলো ভাবছেন তারা নিজেরা বঞ্চিত হয়ে আছে, আগে সেই কথাটা বলুন। আমরা সেই কথাটা বলতে পারিনি 50 বছর ধরে। আমরা অন্যর দুঃখ মোচনের চেষ্টা করেছি। চিরকাল পশ্চিমবঙ্গের কর্মচারী এবং কর্মচারী সংগঠনগুলো রুদালি হয়ে গেছে, নিজের দুঃখে তাদের বলতে খুব লজ্জা পেয়েছে। অন্যের বাবা মা মরে গেলে তখন আমরা কাঁদতে গেছি। এই জায়গাটার বদলটা সংগ্রামী যৌথ মঞ্চ করতে পেরেছে। আর কি করতে পেরেছে? যে কর্মচারী ইউনিয়নগুলোকে এতদিন ধরে রেখে এসেছেন, সেটা শিক্ষক সংগঠন বলুন, কর্মচারী সংগঠন বলুন, সরকারের দয়া ভিক্ষার উপরে নির্ভর করে থেকেছে। সরকার যে কথা বলিয়েছে তারা সেই কথা বলেছে। এই প্রথম সংগ্রামী যৌথ মঞ্চ যে কথাবার্তাগুলো বলছেন, যে শব্দবন্ধগুলো ব্যবহার করছেন, সেই শব্দবন্ধগুলোকে প্রত্যেকটা রাজনৈতিক দলকে ব্যবহার করতে হচ্ছে। গতকালকে আমাদের মঞ্চে কৃষ্ণনগর থেকে একজন এসেছেন, বয়স্ক লোক, বলছে আজকে বিকালবেলায় আমার ওখানে মিছিল বেরিয়েছিল কোন একটা রাজনৈতিক দলের। বলছে জানেন দাদা, আমরা যে স্লোগানগুলো দিই সেই স্লোগানগুলো তারা দিচ্ছে। বলছে তাদের যখন সভা হচ্ছে সেই সভাতে আমাদের গান বাজছে। সফলতাটা এখানেই যে কলকাতায় এসে যখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন যে পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদেরকে, শিক্ষিত ছেলে মেয়েদেরকে ধান পোতার কাজে, রাজমিস্ত্রির কাজে অন্য রাজ্যে যেতে হয়, এই ধান পোতা এবং রাজমিস্ত্রি এই কথা শব্দবন্ধ দুটো আমরা বিগত 1 বছর ধরে ব্যবহার করছি। মানে আমাদের ব্যবহার করা শব্দবন্ধ রাজ্যের কেন্দ্রের অর্থমন্ত্রীকেও বসে বলতে হচ্ছে। আমাদের সফলতাটা এখানে, আমাদের সফলতাটা এখানে যে আজ থেকে ঠিক 14 মাস আগে যে কর্মচারী নিজের ডিএ বঞ্চনার কথাটা মাঠে ঘাটে পথে বলতে লজ্জা পেত, পাছে মানুষের দ্বারা অপমানিত হয়, সেই ডিএটা আজকে পশ্চিমবঙ্গের অন্যতম বড় ইস্যু। প্রধানমন্ত্রীর সাথে কথা বলছেন কোন একটা দলের রাজনৈতিক দলের পদপ্রার্থী, তিনি বলছেন যে আমার কাছে মানুষ এসে বলছে আমরা ডিএ পাচ্ছি না, আমাদের চাকরি নেই, আমি কি উত্তর দেব? আর একজন বিচারপতি পদপ্রার্থী হচ্ছেন, তিনিও বলেছেন যে ডিএর কথা। 1 বছরের মধ্যে একটা ইস্যুকে, একটা যেটা নন ইস্যু ছিল, সেইটাকে রাজ্যের মানুষের কাছে সব থেকে বড় ইস্যু হিসেবে আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি। সফলতা দেখা। অর্থাৎ এতদিন যে রাজনৈতিক দুষ্টচক্র আমাদের মন এবং আমাদের চলার পথকে প্রভাবিত করেছে, এখন একটা অরাজনৈতিক মুভমেন্ট
তাদের চলার পথ, তাদের ভাবনা, তাদের বলার ভাষাকে কন্ট্রোল করছে। আপনি বলবেন যে তারা ক্ষমতায় এদিকে সব দিয়ে দেবে? কারণ দয়া ভিক্ষার উপরে সংগ্রামী যৌথ মঞ্চ নির্ভর করে না। তারা যদি না দেন, এখানে টেবিলটা চাপড়ে বলে যাচ্ছি যে আন্দোলন এখন হচ্ছে সেই আন্দোলন তাদের বিরুদ্ধে হবে। কিন্তু তারা এখন বিরোধিতায় আছে বলে তার সাহায্য নেব না, এটা গণতন্ত্রের হয়। আলটিমেটলি বিচার সভাতে যদি আপনাকে আমাদের কথাটাকে তুলতে হয়, কোন জনপ্রতিনিধির মধ্যে দিয়ে যাবে।